শীতকালে বাঁধাকপির নিরামিষ এই রেসিপিটা তো বানাতেই হবে। ডাল ভাত হোক বা চা কফি সব কিছুর সাথেই অসাধারণ লাগে খেতে। বানানো একেবারে সহজ, ঘরোয়া অল্প উপকরণে তৈরি হয়ে যাবে। তাহলে আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির রেসিপি। বাঁধাকপির রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছি। যদিও পুরোটা বাঁধাকপি আমার লাগবে না, আমি 4 ভাগের 1 ভাগ নেব। দেখুন বাঁধাকপিটার 4 ভাগের 1 ভাগ আমি কেটে নিয়েছি। আর গ্রেটারের যে বড় ছিদ্র দিকটা রয়েছে সেই গ্রেটার দিয়ে আমি বাঁধাকপিটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা যতটা সম্ভব যদি গ্রেটার না থাকে একটু ঝিরিঝিরি করে কেটে নিতে হবে, তাহলে এই রেসিপিটা বানাতে সুবিধা হবে। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, কেননা আপনার একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বাঁধাকপিটাকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজর, গাজরটাকেও দেখুন এভাবে গ্রেট করে নিচ্ছি। আর একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি, আলুটাকেও এভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা আলুও গ্রেট করে নিতে পারেন, সেক্ষেত্রে রান্না করতে একটু বেশি সময় লাগবে। এখানে আমি গাজর, বাঁধাকপি আর আলু নিয়েছি। আমি আমার পছন্দ অনুযায়ী সবজি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এখানে যোগ করতে পারেন। এবার দেখুন গ্রেট করা বাঁধাকপিটার মধ্যে একটু লবণ দিয়ে এভাবে চটকে নিচ্ছি, তাহলে বাঁধাকপির থেকে যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে। এতে করে বাঁধাকপির যে একটা গন্ধ আছে সেটাও চলে যাবে, আর যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে সেটাও আর হবে না। দেখুন চটকে 2 মিনিট মতন আমি রেখে দিয়েছি, তারপরেই এভাবে জল কেটে দিয়েছে। আর এবার বাঁধাকপিটাকে এভাবে চিপড়ে নিয়ে নিচ্ছি। ভালোভাবে চিপড়ে নেবেন যাতে এই জলটা একেবারেই না থাকে। দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে, এই জলটা আমরা বাদ দিয়ে দেব। এখানে আমি বাঁধাকপি, আলু আর গাজরটাকে রেডি করে নিয়েছি। চলে এসেছি মূল রান্নায়। এবার গ্যাসে কড়াই বসিয়ে দেখুন 2 চা চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1/4 চামচ হিং। যদি হিং আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই দেবেন, এতে স্বাদ আর গন্ধ দুটোই ভালো হবে। আর যদি না থাকে শুধু জিরে ফোড়ন দিয়েও করা যাবে। এবার কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিলাম লো ফ্লেমে। তারপর দেখুন গ্রেট করা আলু, বাঁধাকপি আর গাজর দিয়ে দিলাম। সাথেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ আদার পেস্ট, আপনারা চাইলে আদার কুচিও দিতে পারেন। সব কিছু একবার মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মনে রাখবেন বাঁধাকপিতে আমরা লবণ মেখে রেখেছিলাম। আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। লঙ্কাটা আমি এখানে দেবো না, যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা যদি কাঁচা লঙ্কা কম দেন তাহলে একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ চাট মশলা। আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে আমচুর পাউডারও দিতে পারেন, এতে চটপটা একটা টেস্ট আসবে। যদি আমচুর পাউডারও না থাকে তাহলে নামানোর সময় একটু লেবুর রস দিতে পারেন। গ্যাসটা অফ করার পর দেবেন সেটা, তাহলে লেবুর রসের যে ভিটামিন সি রয়েছে সেটা বজায় থাকবে। এবার এভাবে নাড়াচাড়া করে একটু রান্না করে নিতে হবে 3 থেকে 4 মিনিট। বেশি সময় লাগবে না রান্না হতে, যেহেতু আলুটাও সেদ্ধ করা রয়েছে আর বাঁধাকপি, গাজর একেবারে গ্রেট করা। 3-4 মিনিটের মধ্যে আমাদের রান্না হয়ে যাবে। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমি যোগ করে দিলাম 1 চা চামচ বেসন, এতে বাইন্ডিংটা খুব ভালো আসবে। বেসনটা দেওয়ার পরও দিয়ে নিচ্ছি। দেখুন বেসন দেওয়ার পর আরও 1-1.5 মিনিট এভাবে নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। এবার ঢাকাটা তুলছি। সব কিছু খুব সুন্দরভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে, নিচে লেগে যাচ্ছে। এই পর্যন্ত আমাদের রান্না করতে হবে, এর থেকে আর বেশি রান্না করার প্রয়োজন নেই। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আমাদের পুরটা একেবারেই তৈরি হয়ে গেছে। মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব আর একটা প্লেটে তুলে ঠান্ডা হতে দেব। দেখুন একটা প্লেটে তুলে নিয়েছি, ঠান্ডা হতে থাকুক। একটু ছড়িয়ে দিলাম। এই সময় একটা বাটিতে নিয়ে নিলাম 4 টেবিল চামচ পরিমাণ
ময়দা আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পরিমাণে জল একবারে দিয়ে দেবো না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। দেখুন এইরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। চামচ দিয়ে ভালোভাবে ফেটানোর পর চামচের উল্টো দিকটা এভাবে হাত দিয়ে টান দিলে রেখাটা বন্ধ হচ্ছে না। এভাবেই আমাদের ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর এদিকে পুরটাও দেখুন ঠান্ডা হয়ে গেছে, হাতে ধরা যাচ্ছে। এবার এভাবে এক একটা করে একটু বড় সাইজের যে পাতিলেবু রয়েছে সেই লেবুর আকারে এভাবে গড়ে নেব। খুব সহজেই তৈরি হয়ে যাবে, যেহেতু আলু সেদ্ধ দেওয়া রয়েছে আর বেসন দেওয়া রয়েছে। তবে তরকারিটা রান্না করার সময় কিন্তু খুব বেশি পরিমাণে বেসন দেওয়া যাবে না। খুব বেশি বেসন দিলে বেসনের টেস্টটাই আসবে, সেখানে সবজির টেস্টটা পাওয়া যাবে না, ততটা বেশি খেতে ভালো লাগবে না। যেহেতু আমরা কাঁচা বেসন দিয়েছি, অল্প পরিমাণে বেসন দেবেন, যতটা বাইন্ডিংয়ের জন্য প্রয়োজন ততটাই। দেখুন এইভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। দেখুন সবগুলোই আমার তৈরি করা হয়ে গেছে। এবার দেখুন এখানে নিয়েছি আমি বেডগ্রাম। এটা বাজারের কেনা বেডগ্রাম। আপনাদের কাছে যদি এই বেডগ্রামটা না থাকে তাহলে আপনারা পাউরুটি একটু গরম করে নিয়ে এভাবে গুঁড়ো করে নিতে পারেন, তাতেও হবে। আর যদি তাও না থাকে তাহলে উপরে এইভাবে চালের গুঁড়ো দিয়েও একটু কোট দিয়ে নিতে পারেন। এবার দেখুন এক একটা করে বল এভাবে ওই ময়দার গোলাটার মধ্যে দিয়ে দিচ্ছি আর বেডগ্রামের মধ্যে দিয়ে দিলাম। এভাবে উপর দিয়ে একটা কোট দিয়ে নেব, হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে। চামচ দিয়ে যদি আমরা কাঁটা চামচ দিয়ে এভাবে তুলি তাহলে আর এক্সট্রা বেটারটা উঠবে না। এভাবে কাঁটা চামচ দিয়ে তুলে বেডগ্রামের মধ্যে রেখে দিতে হবে, তারপর হাত দিয়ে এভাবে গোল করে গড়ে নিতে হবে। দেখুন এভাবেই সবগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে একবার কোট দিয়েও তৈরি করে নিতে পারেন, কিন্তু আমি চাচ্ছি একটু বেশি খাস্তা আর মুচমুচে, সেজন্য আমি ডবল করে দিচ্ছি। আপনারা চাইলে একবারও দিতে পারেন। দুবার দিলে খুব শক্ত খাস্তা আর মুচমুচে হবে। এভাবে দুবার করে সবগুলো কোট দিয়ে নেব। দেখুন কতটা সুন্দর তৈরি হয়ে গেছে সবগুলো। এদিকে আমি কড়াতে কিছুটা তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এভাবে হাত দিয়ে উপর দিয়ে দেখতে হবে, যদি মনে হয় খুব তাপ লাগছে হাতে তাহলে তেলটা ভালোভাবে গরম হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তেলটাকে গরম করে নিতে হবে, তারপর মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। খুব বেশি হাই ফ্লেমে ভাজলে অল্প সময়ের মধ্যে উপর দিয়ে রং ধরে যাবে, ভালো ভাজা হবে না। তবে এটা যদিও ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু ভেতরের তরকারিটা একেবারে পুরো রান্না করাই রয়েছে। আবার একেবারে লো ফ্লেমে ভাজলে বলগুলো ফেটে যেতে পারে, বা আপনারা এটাকে ভেজিটেবল চপও বলতে পারেন, সেগুলো ফেটে যেতে পারে। এভাবে মিডিয়াম ফ্লেমে রেখে তেলে দেওয়ার পর কিছুক্ষণ একটু অপেক্ষা করে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এক একটা ব্যাচ ভাজতে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। দেখুন প্রথম ব্যাচেরটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। বাঁধাকপির পকোড়া তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন। কাউকে খাওয়ালে অবশ্যই জিজ্ঞাসা করবে যে কিভাবে বানিয়েছেন। প্রথম ব্যাচেরটা তুলে নিয়ে আমি আবার দ্বিতীয় ব্যাচেরটা দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো ভেজে নেব। দেখুন সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন আমি সার্ভ করে দিয়েছি টমেটো সসের সাথে। এটা চাইলে আপনারা চা কফির সাথেও সার্ভ করতে পারেন, অথবা ডালের সাথে সাইড ডিশ হিসেবেও সার্ভ করতে পারেন। দারুণ খাস্তা আর মুচমুচে। দেখুন কতটা শক্ত হয়েছে, জোরের সহিত চাপ দিয়ে ভাঙতে হচ্ছে। উপরটা একেবারে খাস্তা মুচমুচে আর ভেতরটা নরম। বাজারের চপের থেকে কোনো অংশে কম নয়। দেখুন একবার আওয়াজটা শুনেই বুঝতে পারবেন যে কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।